আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলোতে, বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের হতাশা অফিসারদের মধ্যে বিশেষ করে বিরাজ করছে। এই যে কদিন আগে যে প্রায় 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলো আইসিটিতে, এবং তার মধ্যে 14 জনকে গ্রেপ্তার করা হলো, যারা এই মুহূর্তে বন্দী রয়েছে, যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে। সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে, 14 জনকে একসাথে হাজির করা হয়েছিল, কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না। তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদাভাবে হাজির করা হচ্ছে, এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে। আইসিটিতে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন, এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না, তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন। এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনাবাহিনীদের যে বিচারটা আইসিটিতে হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় কিনা। কারণ আইনজীবীরা তার মক্কেলের পক্ষে যদি কথা না বলেন, যদি যুক্তি তুলে না ধরেন, তাহলে সেটা কেমনে আইনজীবীর কাজটা তাহলে কি? তো এই আইসিটিতে নিয়ে এরকম প্রহসন যখন চলছে, এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা ক্ষোভ বিরাজ করছে, এবং এইটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি। তিনি পুটু পুটু করে যা ব্রিগেডিয়ার আজমির হাত পা ধরছিল এক সময়, যেহেতু তাদের মামলায় এদের হাজির করা হয়েছে, তো সেই গুম খুনের বাইরেও আরো মামলা হাজির করা হয়েছে, যেখানে তাদের ভিন্নভাবে আইসিটি কোর্টে আনছে। এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ, এবং কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে। এবং সেই সময় আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে, তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্সের মাধ্যমে ফাঁস হয়েছিল, সেখানেও বলা হয়েছিল যে এটি একটি বিডিআর বিদ্রোহ, এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে বিডিআর সৈনিকদের দীর্ঘদিনের সৃষ্ট কিছু তিক্ততা এবং কিছু ঘটনার পরিণতিতে এই বিদ্রোহটা হয়েছিল, এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি। কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত, এখানে অমুক জড়িত, তমুক জড়িত, শেখ হাসিনা নির্দেশে হয়েছে, যা যা বলতো হুবহু এখন একটা রিপোর্ট আকারে তারা সেটা দিয়েছে। এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে, যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে, এটি একটি বানোয়াট মিথ্যে রিপোর্ট, তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ভিকটিম ছিল, যেসব আর্মি অফিসাররা মারা গেছে বা যারা মারা গেছে, তাদের পরিবারকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সহায়তা করা হয়েছে, তাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময়ে ভিকটিম কিছু কিছু সেনা কর্মকর্তাদের সন্তানরা, ছেলে মেয়েরা অনেক উল্টাপাল্লা কথা বলছে। ইভেন যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল, তার ছেলে এখন মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে, সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে, এবং এই ছেলেটা কি মাদকাসক্ত কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তো এই বিডিআর কমিশনের যে রিপোর্ট আসছে, এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল আবার বলছে যে কমিশন রিপোর্ট দিয়েছে, এখন আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানোয়াট রিপোর্টের উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে, এবং সেইটা আবার আইসিটিতে আনার ব্যবস্থা করবে। ইতিমধ্যেই এইখানে যেসব আর্মি অফিসার ইনভলভ ছিল, তাদের নাম, ছবি টবি দিয়ে নানানভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে, নানা রকমের আপত্তিকর কথা বলা হচ্ছে। এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ, এই সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে, সাবেক সেনা প্রধান, ডিজিএফ এর 4 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম আছে, সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে। এবং
আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফআই এর যে 4 জন কর্মকর্তাকে এই জড়িয়ে দেওয়া হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে, এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ। একে হলো যে আর্মি অফিসার অনেককে জড়িয়েছে, তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন, আবার ডিজিএফআই কে স্পেশালি টার্গেট করা হয়েছে। এইটার কারণ কি আমি বুঝলাম না। বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয়, এই যে প্রথমে যে আইসিটির মামলার কথা বললাম, সেখানেও কিন্তু 4 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে। তো এইটার কারণ বুঝতেছি না, যে ডিজিএফআইটাকে দুর্বল করা হোক, ডিজিএফআই এর মনোবল ভেঙে দেওয়া হোক, বা ডিজিএফআই কে ধ্বংস করা হোক, এটা কারা চাইছে? ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ, কাদের উপকার হয়, এটা নিয়ে একটু ভাবতে হবে। এটা কি মানে আর্মিরই এক অংশ? এটা কি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই? এটা কি বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি? কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই। যেমন ধরেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই এর একটা ক্লিয়ারেন্স লাগে, একটা রিপোর্ট লাগে। তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে, এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না। আবার ইট ইজ হার্ড টু বাই ডিজিএফআই। ডিজিএফআই যেমন একদম ফিল্ড লেভেলে, আপনি অন্য বাহিনীকে হয়তো ফিল্ড লেভেল আপনার বাড়ি গেল, একটা খাম ধরা দিলেন, একটু মিষ্টি খাওয়ার টাকা দিলেন, তো ডিজিএফআই তো ওই চর্চাগুলো কিন্তু বলা যায় একদম নাই। সুতরাং ডিজিএফআই কে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে, আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়, যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক, ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিশিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল। তো সেইটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে, সেইটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে এই সেনা ছাউনিগুলোতে ব্যাপক অসন্তোষ রয়েছে, এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না। জেনারেল ওয়াকার এই যে একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে, আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছেন না। এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আদৌ প্রোটেক্ট করতে চান নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত? ডিজিএফআই এর কর্মকাণ্ড, এই যে ইভেন জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময়, এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল, কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হয়েছে, তারা পলিটিক্যাল বিষয়গুলোতে ইনভলভ হয়। তো এই প্রেসক্রিপশন গুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে, যারা আমাদের ডিজিএফআই কে ট্রেন আপ করতো বিদেশে। তো এই অবস্থায় এই কারণেই আর্মিরা মানে এখন হতাশ, ক্ষুব্ধ ছিল, কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে? জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনাপ্রধান, যিনি সেনাবাহিনীর ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না, সেনাবাহিনীকে যেমন আড়ালে আবডালে অনেক আনসার বাহিনী বলে, আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান। তিনি, আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড তৈরি করতে চান কিনা তা আমি জানি না। যাও, হোয়াট এভার ইজ হ্যাপনিং, ইটস নট গুড। আর্মির মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে। যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের পরিবারের তো একদম চাতা অবস্থা, কিন্তু কোথাও দেখবার কেউ নেই। ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন যে চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে, যেটা আমরা আশা করছি, এবং ওই চেঞ্জটা না। মনোজ দাস বলছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় এখন আছে রিপাবলিকান পার্টি। এই পার্টিরই একটি সংস্থা, তাদের একটি সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট গত সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে একটি নির্বাচনী জরিপ করেছে। জরিপটি খুবই ছোট আকারের, মানে তেমন বেশি সংখ্যক মানুষ নিয়ে এই জরিপটি হয়নি। 18ই নভেম্বর 2025-এর সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা 12,76,95,183। এর মধ্যে জরিপটিতে নেওয়া হয়েছে মাত্র 4,985 জনকে।
তার মধ্যে আবার 54% মানুষ মতামত দিতে অস্বীকার করেছেন। অর্থাৎ 46% মানুষ ওই যে মোট বললাম যেটা যে 4985 জন, তার মধ্যে 54% মানুষ মতামত দেননি। তার মানে 46% মানুষ তাদের মত দিয়েছেন। এই সংখ্যাটি হয় মাত্র 2293 জন, যা কিনা বাংলাদেশের মোট ভোটার সংখ্যার কত পার্সেন্ট জানেন? 1% নয়, 0.5% নয়, এটা হচ্ছে 0.0018%। এই 4985 জন মানুষকে অরিজিনালি বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশের 8টি বিভাগের 63টি জেলার মধ্যে থেকে। বোধহয় 64 জেলা আছে, তার থেকে একটিতে নেই। জেলাওয়ারি হিসেবে তাহলে গড় ভাগ আসে প্রতিটি জেলার ক্ষেত্রে মাত্র 79 জন। একটি জেলায় মাত্র 79 জনের মতামত নেওয়া হয়েছে। আবার তাদের মধ্যে 54% কোনো মতামত দেননি। তার মানে আমরা যদি ধরি মোট মানুষ হচ্ছেন 100 জন, সেই 100 জনের মধ্যে থেকে 79 জন, মানে 79 জনের মধ্যে থেকে 54%, অর্থাৎ 43 জন বাদ গেছে। থাকলো কতজন? মাত্র 43 জন বাদ গেলে থাকে 79 থেকে 43 বাদ গেলে 36 জন থাকে। তার মানে গড় হিসাবে একটা জেলায় মাত্র 36 জনের মতামতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই জরিপটি। কে তৈরি করেছে? IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। তারা আবার নিজে এই জরিপ করেনি, একটি স্থানীয় সংস্থাকে দিয়ে জরিপটি করিয়েছে। যে স্থানীয় সংস্থা কে সেপ্টেম্বর অক্টোবর 2025 সালের জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তার নির্দিষ্ট নাম IRI, মানে আমেরিকার ওই প্রতিষ্ঠান রিপাবলিকান দলের। তারা সেই রিপোর্টে উল্লেখ করেনি যে কাদেরকে দিয়ে করেছে। কি বলেছে জানেন? সেখানে শুধু বলা হয়েছে দ্য সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন বিহাফ অফ দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ বাই এ লোকাল রিসার্চ ফার্ম। অর্থাৎ জরিপ IRI সেন্টারের ইনসাইটসের ইনসার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা সংস্থা এই জরিপটি করেছে। এর 2-3 বছর আগে 2023 সালে IRI একটা জরিপ করেছিল, তারও আগে পরে আরেকটা করেছে। সেখানে স্থানীয় সংস্থা ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি এবং রেড স্টোন সায়েন্টিফিক নামের সংস্থা দুটিকে তারা এই জরিপের কাজ দিয়েছিল। এবার নয়, সেগুলো শেখ হাসিনার শাসন আমলে। তখন ফ্যাসিস্ট শাসনে নাম প্রকাশে ভয় ছিল না, ভয় ছিল তো সেই জন্যে তাদের নামটা প্রকাশ হয়েছিল। আর এখন গণতান্ত্রিক জমানায় সবাই ভয় পেয়ে গেছে, সেই জন্যে তারা নাম দেয়নি, যদি এরা কোনো বিপদের সামনে পড়ে। অন্য কোনো সংস্থা এমন জরিপ করলে ছুঁড়ে ফেলে দেয়া হতো, কিন্তু এটা নামি সাহেবদের জরিপ, তার উপর আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের অভ্যন্তরীণ সংগঠনের জরিপ। তাই এই জরিপের একটা ওজন আছে। এবং এটাকে যদি আমরা ধরে নিই যে এটাকে একটা দেশের বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাদের নিয়ে একটা কোন দিকে হাওয়া বোঝার জন্যে, হাওয়া জানার জন্য এই জরিপ, সুতরাং এর একটা ওজন আছে। এই সার্ভের ওপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে, সেটাও আর একটা কারণ। 2 দিন আগে আর এক রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ের মতামত ট্রাম্প প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে শুরু করেছে ও ফেলছে সে বিষয়ে একটি প্রতিবেদন করেছি গত পরশু। তার সঙ্গে সঙ্গতি রেখে এই জনমত জরিপটিও মার্কিন প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি দেখব। সেই সঙ্গে ভারত ও আমেরিকা যৌথভাবে দোহার বৈঠকে যে লাইন নিয়েছে, যে বার্তা দিয়েছে,
বাংলাদেশকে নিয়ে সেটিও এখানে দেখব। IRI এর জনমত জরিপে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের জনসমর্থনের কথা বলা আছে। বিএনপির জনসমর্থন তাদের মতে 33%, জামাতের 29%, এনসিপি তাদেরও আছে, ইসলামী জোট, এমনকি জাতীয় পার্টির কত ভোট সব বলা আছে, কিন্তু আওয়ামী লীগ নেই। কারণ সেপ্টেম্বরে অক্টোবরে এই সার্ভে যখন হয়েছে তখন নির্বাচনে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা প্রায় ছিল না। এখন ডিসেম্বরের শুরুতে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে। আমেরিকা লাইন পাল্টানো শুরু করে দিয়েছে, ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে আসছে এবং সেই সম্ভাবনা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে। তাহলে আওয়ামী লীগের জনসমর্থনের পাল্লা কতটা ভারী সেটা দেখার কোনো উপায় কি এই IRI জরিপে আছে? হ্যাঁ আছে, তবে ঘুরিয়ে সোজাসুজি নয়, বুঝে নিতে হবে। IRI সমীক্ষায় প্রকাশ্যে আওয়ামী লীগের জন্য কোনো ভোটিং অভিপ্রায় তালিকাভুক্ত না থাকলেও জরিপের অস্বীকার করতে থাকা এবং জানেন না বলা ভোটারদের বিশ্লেষণের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সমর্থনের একটি বাস্তবসম্মত অনুমান করতে পারি। আগেই বলেছি, জরিপের মধ্যে নেওয়া 54% মানুষ কোনো মতামত দিতে অস্বীকার করেছে। আচ্ছা, কেন এই অস্বীকার তার স্পষ্ট কারণ কিন্তু কোথাও বলা হয়নি। তবে যদি ভেবে নেওয়া হয় এদের বড় অংশ এই সরকারের পক্ষে নয়, এই সরকারের কাজকর্ম দেখে হতাশ, এবং এই সরকারের সঙ্গে যারা আছে যাদের বেশিরভাগের নাম তালিকাভুক্ত দলের মধ্যে রেখেছে এই IRI, সেখানে আওয়ামী লীগের উল্লেখ না দেখতে পেয়ে নিজেদের মতামত দিতে চায়নি এরা। যদি এটা বলা হয় সেটা কি উড়িয়ে দেওয়া যায়? আমার তো মনে হয় যায় না। এবং যে কোনো রাজনীতির বিশ্লেষকদের, এমনকি আমেরিকায় বসে যারা বিশ্লেষণ করছেন এই সার্ভের, তারাও বলছেন এই ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগ সমর্থক। ওই যে 53% বললাম, 53-54% বললাম না, তার একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সেই সংখ্যাটি কত? যদি 54%-এর অর্ধেকও ধরা হয়, নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি, কারণ তারা এই সরকারের মধ্যে নেই, সরকারের সমর্থনে নেই। আর সরকারের সমর্থনে নেই বড় দল বলতে কে? বিএনপিও নয়, জামাতও নয়, অন্য কেউ নয়, হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এই 54 জনের কম করে অর্ধেক হলেন আওয়ামী লীগের। যদি কম করেও ধরি তাহলে 27 জন হয় আওয়ামী লীগের সমর্থকের মধ্যে কমপক্ষে। এই অংশের নাম দিন প্রথম ভাগ। এবার যারা ভোট দিয়েছেন, মানে তার যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে আসি, সেই প্যারামিটারটা দেখি। সেখানে কি বলা হয়েছে? যারা মতামত দিয়েছে তাদের মধ্যে 46% হচ্ছে, মোট লোকের 46% মত দিয়েছে। অর্থাৎ মোট ভোটার 100 হলে জরিপে মতামত দেওয়া ভোটার হলো 46 জন। এই 46 জনের মধ্যে 30% অর্থাৎ 14 জন হয় ভোট দেবেন না, তারা বলেছেন ভোট দেবেন না, অথবা বলবো না, বা অন্য কোনো কারণে আমি সরকারি দলগুলোকে ভোট দেব না। অর্থাৎ মোট 46 থেকে 14 জনকেও বাদ দিন যারা এই সরকারের সাথে কিংবা এই সরকারের সমর্থক দলগুলো, জামাত, বিএনপি, টিএনপি, এদের সাথে যারা নেই, সেই সংখ্যাটা 14 ধরুন, সেই সংখ্যাটা 14। তাহলে 46 থেকে 14 জনকে বাদ দিন, বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকে 32 জন। অর্থাৎ এই 32 জন মোট 100 জনের মধ্যে থেকে এই 32 জন বিএনপি, জামাত ইত্যাদি দলকে ভোট দেবে। বুঝাতে পারলাম? আর তাহলে এই 32 জনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। জরিপে যারা মত দিয়েও নিজের রাজনৈতিক মতকে স্পষ্ট করেননি তাদের সংখ্যা এই 14 জন, এদের বলা যাক দ্বিতীয় ভাগ। তাহলে প্রথম ভাগের 27 জন আর দ্বিতীয় ভাগের 14 জন, দুয়ে মিলিয়ে কতজন হলো? 41 জন।
আওয়ামী লীগের ভোট দাঁড়ালো তাহলে কত? শতকরা 41%। এবং যত দিন যাবে এই শতকরা হার তত বাড়বে। একদিকে বাড়তে গেলে আর একদিকে কমতে হয়, তাই না? এদিকে বাড়াতে গেলে ওদিকে কমবে, টানতে হবে। তো এটা তো টানলেই আরেকদিক কমে যাবে। এই কম হবে কার ভোট? বিএনপির ভোট। এটা আমার কথা নয়, সার্ভেতে বলা আছে। এই IRI সার্ভে, আমেরিকার রিপাবলিকান সার্ভে। বিএনপি এখন কম, তাদের ভোট কমতে থাকবে। যতদিন যাচ্ছে বিএনপি তত বেশি ভোটের জন্য পাগল হয়ে উঠছে। তত তাড়াতাড়ি ভোট করুন, কারণ যত দিন যাবে তত ভোট কমতে থাকবে। বিএনপি এখন নেতৃত্ব শূন্য বলতে নেই। খালেদা জিয়া মৃত্যুশয্যায়, ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন। আর বিএনপি গত 1.5 বছরে তার নেতারা এ যাচ্ছে বাঁ দিকে তো ও যাচ্ছে ডান দিকে, এ আর এক দিকে ও আরেক দিকে, সকালে এক কথা, বিকেলে আর এক কথা, রাত্রে আর এক কথা। তার সমর্থন প্রবল বেগে। আর এই চাঁদাবাজির জন্য গত 1.5 বছরে বিএনপি এত দুর্নাম কুড়িয়েছে যে তার জনসমর্থন প্রবল বেগে নিম্নমুখী। এবং সবচেয়ে বড় কথা, বিএনপি আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক। জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক বলে তাদের একটা দাম ছিল, তাদের একটা নাম ছিল, তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু গত 1.5 বছরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানের বিরুদ্ধে মুখ বুজে থাকা শুধু নয়, সেই শক্তিকে, মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তিকে পরোক্ষ এমনকি বহু ক্ষেত্রে প্রত্যক্ষ সমর্থন দিয়ে বিএনপি নিজের পায়ে কুড়ুল মেরেছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষীয় শক্তির গৌরব হারিয়ে নিজেদেরকে রাজাকার বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ভোট, বিশেষ করে যাদের বয়স 50 এবং তার ওপরে, এবং শুধু তাই না, 60-এর ঊর্ধ্বের যারা বয়স, তারা কিন্তু বাংলাদেশের সবথেকে বড় শ্রেণীর ভোটার হচ্ছে তারাই। এই যে সার্ভে, সেখানেও সেটা বলা হয়েছে। যাদের বয়স 50 এবং তার ওপরে, তাদের ভোটের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের। এই ভোট বাংলাদেশের মোট 12 কোটি প্রায় 76-77 লাখ ভোটারের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে 3,67,00,000। তার মানে বুঝতে পারছেন, 3,67,00,000 মানে প্রায় তারা 30%-এর ওপরে তাদের ভোট, তারা 30%-এর ওপরে। এবং এর একটা বড় অংশ ছিল বিএনপির, সেটাই বড় ভাঙন আসছে। মোট বাড়বে, জামায়াতের ভোট বাড়বে, জামাতের। বিএনপির কেটে যাওয়া ভোটের একটা ভালো অংশ আসবে জামাতের পক্ষে। এই ভোট কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষের হয়েছিল, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের তারা এখন কি হয়েছে? তারা এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। বিএনপির যুবক সমর্থক যারা, তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যহীন। ইসলামী ধ্যান ধারণা তাদের মধ্যে প্রবল। তারা বিএনপি ছেড়ে জামাতে যাবে। আর বেশ কিছু বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসবে। কিন্তু এই সমস্ত রকম পারমিউটেশন, কম্বিনেশন যাই হোক, শেষমেশ আওয়ামী লীগের পক্ষে 40%-এর বেশি সলিড ভোট। আমার জরিপে কথা বলছি না, এটা বলছি ওই IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ট্রাম্প সাহেবের নিজের প্রশাসনের। এটা এখন জানে ভারত, জানে আমেরিকা, সেজন্য চাপ দিচ্ছে কি ইনক্লুসিভ নির্বাচনের, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। আর ইসলামী শক্তি, জামাত শক্তি, এমনকি বিএনপি, তারা চাইছে কি, এখন জামাতও চাইছে তাড়াতাড়ি ভোট হোক। এই জামাত বলছি, বিএনপি চাইছে যত তাড়াতাড়ি ভোট হোক, কারণ যত দেরি হবে তত তাদের ভোট কমে যাবে। আর বিএনপি চাইছে এই অবস্থা থেকে আরও, দেশটাকে আরও বেশি তাদের পক্ষে নিয়ে আসবার জন্য তারা সময় চাইছে। এই সময় চাওয়াটা একটা অদ্ভুত পরিস্থিতি।